কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। চেনামু চেনামু জানা সুর জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রতিভাবান মানুষদের নিয়ে নিয়মিত আর্ট শো সাদা কালো। আর যারা এমন সুন্দর মুহূর্তে ঘরে বসে অথবা বিভিন্ন মাধ্যমে আমাদের আজকের আয়োজনটি দেখছেন, তাদেরকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি জাইন খান প্যারিস। ভালোবাসার দর্শক, আপনারা নিশ্চয় জানেন সাংস্কৃতিক, শিক্ষানুরাগী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সফল মানুষদের নিয়ে সাজানো হয় আমাদের এই নিয়মিত আর্ট শো সাদা কালো। আজও তার ব্যতিক্রম নয়। আমাদের মাঝে আছেন তেমনই একজন গুণী মানুষ, যিনি একজন কবি ও কথা সাহিত্যিক। আমরা কথা বলবো তার অতীত এবং বর্তমান জীবনের নানা প্রসঙ্গ নিয়ে। আমাদের মাঝে আছেন কবি ও কথা সাহিত্যিক হাসান জাহির। সাদা কালোতে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। লেখালেখি পেশার সঙ্গে আপনি কিভাবে জড়িয়ে গেলেন? আসলে লেখালেখিটা তো হঠাৎ করে হয় না, এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। শিশুবেলায় আমার মাকে হারাই, তো বাবা তারপরে বিয়ে করেন, তবে আমার জীবনটা বদলে যায়। আমার শৈশবটা আসলে অনেকটা কচুরিপানার মতো এখানে ওখানে ভেসে বেরিয়েছি। কখনো বাবার বাড়িতে, কখনো মামা বাড়িতে, কখনো আবার বরিশাল থেকে ঢাকায় খালার বাড়িতে, আবার বাবা এসে নিয়ে গেছেন। তো এই চক্রাকারে ঘোরার মধ্যে দিয়ে আসলে আমি কোথাও স্থির হতে পারিনি। মামা বাড়িতে যখন থাকতাম অনেকেই দেখা যেত যে সে আহারে ছেলেটার বাপ মা নেই, এরকম অনেক কিছুই বলতো। তো আমার আসলে জিনিসটা খুব একটা ভালো লাগতো না। নিজের ভিতরে অনেক কথা জমে থাকতো, তো সেগুলো আসলে জমতে জমতে একটা সময় লেখা আকারে বেরিয়ে আসে, এইটা আর কি। ওই শৈশবেই আমি দেখা যেত আমার বাবা এক সময় একটা আমাকে ডায়েরি দিয়েছিলেন, তখন ক্লাস 4-5-এ পড়ি। তো ওই সময় আমি ছোট ছোট করে লিখে রাখতাম ওই ডায়েরিতেই, যখন যেটা ভালো লাগতো, খারাপ লাগা, ভালো লাগা, কোনো স্মৃতি লিখে রাখতাম ওই সময়। তারপরে যখন হাই স্কুলে উঠলাম তখন ছোট ছোট গল্প লিখতাম, কিন্তু খুব লাজুক ছিলাম, কাউকে বলতাম না, কিছুটা ইন্ট্রোভার্ট টাইপেরই ছিলাম, ওই যে একা একা ছিলাম সেই কারণেই। তো ওইখান থেকে মূলত লেখার সূত্রপাতটা ওখানে হাতে করি যদি বলি, ওটাই আমার হাতে করি। পরবর্তীতে পুরোপুরি লেখার মধ্যে চলে আসি 2011-র দিকে। তখন আমি আমাদের এই পিছনের কথাগুলো বা পেছনের যে স্মৃতিগুলো, এগুলো নিয়েই মূলত লেখা শুরু করি। এরপরে গল্প, তারপরে উপন্যাস, প্রবন্ধ, কবিতা, ধীরে ধীরে একটা একটা করে সবগুলোর মধ্যে চলে আসি। এই তো এইভাবেই চলে আসা। জীবনের প্রয়োজনে বিভিন্ন জায়গায় থেকেছেন, স্পেসিফিক্যালি আপনার শৈশবটা কোথায় কেটেছে? শৈশবটা আসলে সব জায়গায় কেটেছে, তবে বেশিরভাগই কেটেছে গ্রামে, কীর্তনখোলার পাড়ে। আমার খুব প্রিয় জায়গা, আমি খুব ফিল করি কীর্তনখোলা নদীর সেই বালুচর, গ্রামের যে ভরা বর্ষায় থই থই পানি, এই জিনিসগুলো খুব ফিল করতাম। ভালো লাগতো বাবার কাছে থাকতে, অবভিয়াসলি এতে কোনো দ্বিমত নেই। তবে বেশিরভাগ সময় থাকা হয়েছে মামা বাড়িতে, ওখানেই পড়েছি, অনেকগুলো স্কুলেই পড়েছি, ওইখানেই আর কি আমি শৈশবটা কেটেছি। আমি প্রাইমারিটা ওখানে শেষ করি। আচ্ছা, তো শৈশব ভালো লাগতো বাবার কাছে, আচ্ছা, গ্রামে। এটাই পড়াশোনা এবং ছাত্র জীবন সম্পর্কে কিছু? ওই যে বললাম আমাকে বিভিন্ন দিকে ঘুরে বেরিয়ে হয়েছে, তা সেই কারণেই আমার স্কুল প্রাইমারি পর্যন্ত অনেকগুলো স্কুলে পড়েছি আমি। প্রথম স্টার্ট করি আমার গ্রামেরই স্কুল, রূপাতলি জাগুয়া প্রাথমিক বিদ্যালয়, ওখানে আমার শুরু হয়।
তারপরে মামা বাড়িতে ওখানে মামাদেরই প্রতিষ্ঠিত স্কুল আছে দক্ষিণ জাগুয়া প্রাথমিক বিদ্যালয়, সেখানে পড়েছি। ঢাকায় এসে মিরপুরে পড়েছি, আবার বাবা নিয়ে গেছে আজিমপুরে, সেখানে ভর্তি হয়েছি, সেখানে পড়েছি। তো এইভাবে করেই আমার প্রাইমারিটা শেষ করি। হাই স্কুলে যখন উঠি তখন মামা আমাকে ঢাকায় নিয়ে আসে এবং পার্মানেন্টলি। তখন সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি করে দিলেন। হাই স্কুল মানে ক্লাস 6 থেকে। হ্যাঁ, তো সরকারি বিজ্ঞান কলেজ থেকে একবারে আমি ইন্টারমিডিয়েট পাস করে ওখান থেকে বের হলাম। দেন গ্র্যাজুয়েশন করে আমি জবে ঢুকে যাই। আচ্ছা, জব করা অবস্থাতেই আমি মাস্টার্স কমপ্লিট করি। এই হচ্ছে আমার পড়াশোনা এবং ছাত্র। নিশ্চয়ই আপনার প্রথম লেখার কথা মনে পড়ে এবং সেটার অনুভূতিটাও আপনার এখনো নিশ্চয়ই মনে পড়ে, আন্দোলিত করে আপনাকে, একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। আসলে প্রথম লেখাটা যতটুকু মনে আছে সেই ডায়েরিতে লেখা একটা স্মৃতি কথা ছিল। আমার যেই ব্যাপারগুলো আমার ভালো লাগতো না, সবাই আমাকে দেখলেই খুব আফসোস করতো, আমি পালিয়ে বেড়াতাম। যখনই কোনো গেস্ট আসতো আমি সরে যেতাম যে ওই কথাগুলো আমাকে শুনতে হবে। তো এই টোটাল এনভায়রনমেন্ট, গ্রামের এবং মানুষের অনুভূতি, এগুলো নিয়েই একটা স্মৃতিকথা লিখেছিলাম আমি ওই ডায়েরিতে। তো দুঃখের বিষয় ডায়েরিতে অনেক কিছু ছিল আমার। একবার বন্যায় পানি উঠে একবার আমার ওই টেবিলের ভিতরে ছিল ডায়েরিটা, কেউ আর বের করতে পারেনি, ভিজে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ওইটা বের করা হয়, মানে পড়ার কোনো উপায় ছিল না। তো ওইটাই আমার প্রথম লেখা। পরবর্তীতে যদি আমি লেখক হিসাবে, প্রতিষ্ঠিত হিসাবে যদি আমি বলি, সেক্ষেত্রে আমার প্রথম লেখা ছিল একটা গল্প, শেকড় ছেঁড়ার কষ্ট। আচ্ছা, এটা অনলাইনে যখন আমি প্রকাশ করি, দেখা যায় এটা খুব ভালো ফিডব্যাক পেয়েছিলাম, সবাই খুব প্রশংসা করেছিল। ওই বাংলা ব্লগে আমি লিখতাম, সাহিত্য ইসে লিখতাম। তো ওখানে দেখা যায় ওই পাঠকটা খুব ভালোভাবেই নিয়েছিল ওই গল্পটা। তো ওইটা আমার প্রথম গল্প। সেটার অনুভূতি কেমন ছিল? চমৎকার, কারণ হচ্ছে ওই ব্লগটাতে এরকম ছিল, সারা মাসে 2-3 হাজার লেখা পড়তো। তো ওখান থেকে হয়তো 20-25টা লেখা নিয়ে একটা ইবুক প্রকাশ করতো। তো আমার প্রথম লেখাটাই ওই ইবুকে চলে আসে। তো সেখান থেকে একটা ইন্সপিরেশন পাই যে পরবর্তীতে দেখা যায় আরও এরকম ছোট গল্প, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী, এইরকম যখন যেটা মনে আসতো সেটাই লিখেছি। এবং ওই নানান বিষয় নিয়ে, সব সাহিত্য রিলেটেড। কোন বিষয় নিয়ে লিখতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? গল্প লিখতে আমার বেশি ভালো লাগতো। মানে আমি আমার চারপাশে যারা দেখতাম সেগুলোই আমি তুলে ধরতাম আমার গল্পের বিরুদ্ধে বিভিন্ন চরিত্রের মাধ্যমে। এখনও করি এটাই আমার বেশি ভালো লাগে। আরও নানান বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। দর্শক, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। স্মৃতির পাতায় কত গল্প এঁকে, শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে, সব কিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো, সাদা কালো, সাদা কালো, সাদা কালো, সাদা কালো। চেনামু চেনামু জানা সুর, জানা সুর, জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো, সাদা কালো, সাদা কালো, সাদা কালো। দর্শক, ফিরে এলাম বিরতির পরে। কথা বলছিলাম কবি ও কথা সাহিত্যিক হাসান জাকিরের সঙ্গে। ভাইয়া, আপনার পরিবার এবং ব্যক্তি জীবন সম্পর্কে আপনি কিছু বলুন। আমার পরিবার খুবই ছোট। আমার স্ত্রী যে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছে, বাট সে কোনো জব করে না, পুরোদস্ত গৃহিণী। আমার একমাত্র কন্যা ক্লাস 9-এ পড়ে। আর ব্যক্তি জীবন বলতে আমি খুব সাদামাটা একজন মানুষ, অতি সাধারণ, চাহিদাও খুব কম। আপনার পরিবার আপনার লেখালেখি বিষয়টাকে কিভাবে দেখে? খুব পজিটিভভাবে দেখে।
না হলে আমি আসলে লিখতে পারতাম না। কারণ আমি যে সময়টা ব্যয় করি অনেকটা দেখা যায় তাদের কাছ থেকেই সময়টা আমি আমার নিজের লেখার জন্য আমি করি, ব্যবহার করি। তো তারা এটাকে খুবই পজিটিভভাবে নিয়েছে। আমার স্ত্রী দেখা যায় সেও একজন আবৃত্তি শিল্পী, কণ্ঠশীলনে সে আবৃত্তি শিখেছে, তো মাঝে মাঝে আবৃত্তি করে। তবে তার অভিযোগ হচ্ছে আমার কবিতার ভাষাগুলো কঠিন, এটা একটা তার অভিযোগ। গতকালও সে আমাকে বলছিল। তাদের কোনো নেই। আমার মেয়েও দেখা যায় তার স্কুলের কোনো প্রোগ্রাম হলে আমার কবিতা নিয়ে আবৃত্তি করে, যে গল্প বলতে গেলে ওখান থেকে দেখা যায় কিছু হিসেব বলে। তো আমি আমার ফ্যামিলির কাছ থেকে পুরোপুরি সাপোর্ট পেয়েছি, যার ফলে এখন লিখতে পারছি, এখনও লিখছি। আসলে সত্য, পরিবার থেকে সাপোর্ট না পেলে আসলে অনেক কিছু করা যায় না। হাসান জাকির ভাই, আপনার লেখালেখির জন্য প্রেরণা বা আইডল কে? ঠিক সেইভাবে আইডল বলতে কেউ নেই। আমি আসলে ওই যে বললাম, আমার নিজের ভেতর থেকে নিজের ভেতরের কথাগুলোকেই লেখার মাধ্যমে আমি প্রকাশ করি। এইভাবেই মূলত আমি প্রচুর পড়তাম, সেই স্কুল জীবন থেকেই প্রচুর বই পড়তাম। দেখা যেত টিফিনে বসা পাচ্ছি আমি বই কিনতাম। আমরা আমাদের স্কুলে বেশ কয়েকজন ছিলাম, আমরা একসাথে ধরেন যে মাসে 20টা বই কিনে ফেলতাম, ওই 20টা বই সবাই মিলে পড়ে ফেলতাম এইভাবেই। হ্যাঁ, ওই 20টা বই 20 জন, আর এক একজন এক একটা কিনেছি। পড়ার শেষে সবাই যার যারটা সে নিয়ে নিত, কিন্তু পড়া হয়ে যেত সবার। তো প্রচুর পড়তাম, ওই পড়া থেকে একটা ইন্সপিরেশন, রাইট। এবং এইটা আমি আমার বাসায় মেজো মামার কাছে থাকতাম, খুব কড়া স্বভাবের ছিলেন। তো উনি গল্প বই পড়তেই দিতেন না। তো আমার ওই টেবিলের নিচে একটা চোরকুঠুরি ছিল, চোরকুঠুরি, একটা চোরকুঠুরি ছিল। তো সেখানে আমি আমার বইগুলো লুকিয়ে রাখতাম। দেখা গেত যখন আমার পড়া শেষ, তো উনি মনে করতো আমি 12টা 1টা পর্যন্ত আমি পড়বো, তা আমার তো তখন লাগতো না। দেখা যেত 10টা 10:30টার মধ্যে পড়া শেষ, তখন আমি আমার রুমের দরজা লাগিয়ে আমি গল্প বই পড়তাম। দেখা যেত বই পড়তে আপনার সবচেয়ে বেশি ভালো লাগতো? আমি সবার বই পড়তাম। আমি একজনের কথা বলতে পারবো না, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হাসান আজিজুল হক, শওকত আলী, ওনাদের সবার বই আমি পড়তাম। এরপরে ধরেন কার কথা বলবো, আপনার হেমিংওয়ে বলেন, কিংবা মার্কেস বলেন, কিংবা ন্যাথানিয়েল হথর্ন বলেন, সবার লেখাই গোগ্রাসে গিলছি। আমি বিশেষ করে এইগুলো পড়তাম বেশি, অনুবাদগুলো বেশি পড়তাম। যদি সেবা প্রকাশনের বইগুলো প্রচুর পড়তাম, খুব ভালো লাগতো। অনুবাদগুলোর দিকে আমার ঝোঁক ছিল, এটা পড়তাম। তো পড়া থাকতোই, যে কোনো বই পড়া চলত। হ্যাঁ, সুনীল থেকে শুরু করে হুমায়ুন আহমেদ, তো আমরা যখন কলেজে উঠছি তখন তার এই হয়েছে, তখনও তারও বই পড়ছি, বাদ দিইনি কিছুই। তো ওই পড়া থেকে একটা ইন্সপিরেশন আমি পেয়েছি লেখার জন্য। আর নিজের ভেতরে যে একটা তাড়না, সেটা তো আছেই। এই দুটো মিলিয়েই আসলে লেখালেখি, লিখতে ভালো লাগে। দেখা যখন কিছু একটা দেখছি, কিছু ঘটছে, সেটাকে মাথার ভিতরে কাজ করে যে এটাকে আমি আমার মতো করে প্রকাশ করি, আমি চরিত্র নির্মাণ করে আমার মতো করে এটাকে একটা গল্প আকারে নিয়ে আসি। এক্স্যাক্টলি। হাসান জাকির ভাই, আপনি পড়েছেন অনেক লেখকের বই, এবার আপনার যে প্রকাশিত গ্রন্থগুলো বের হয়েছে সেই সম্পর্কে কিছু? আমার প্রকাশ হয়েছে 9টি একক গ্রন্থ, আর যৌথভাবে অনেক লেখাই অনেক গ্রন্থে এসেছে, সেটা এই মুহূর্তে বলতে পারবো না ঠিক কতগুলো। তো 9টা একক গ্রন্থের মধ্যে প্রথম গ্রন্থ প্রকাশ হয় 2016 সালে, ধূসর গোধূলি নামে একটা উপন্যাস। তারপরে আমি একটু অসুস্থ হয়ে পড়ি, তো ওই মাঝখানে বেশ কিছুদিন বই প্রকাশে হাত দিইনি, লেখা জমেছিল অনেক, প্রকাশে হাত দিইনি। 2022-এ গিয়ে আমার দ্বিতীয় গ্রন্থ প্রকাশিত হয়, 71-এর বিদেশি শহীদ, দুঃসময়ের সারথি। এটা ছিল 71-এ আমাদের মুক্তিযুদ্ধে যে বিদেশিরা আমাদের যে হেল্পটা করেছে, দেশের মুক্তিযুদ্ধের কোনো ব্যাপার এখানে আসেনি, একবারে আসেনি। তাদের পরিচিতি, তারা কে, তাদের পরিচয় কি, তারা কিভাবে হেল্প করেছেন আমাদেরকে, এবং বাংলাদেশ থেকে তাদেরকে কীভাবে মূল্যায়ন করা হয়েছে, এবং তাদের ছবি সচিত্র, এইভাবে একটা গ্রন্থ প্রকাশ হয়েছে। এটা 2022-এ। তারপরে 23-এ 2টা গ্রন্থ প্রকাশ করেছি, 24-এ প্রকাশ করেছি, 25-এ প্রকাশ করেছি, এভাবে মোট 9টা গ্রন্থ। এটা গতবার প্রকাশিত হয়েছে, চোরকুঠুরি উপন্যাস, এটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড আসবে, লেখা চলছে।
তারও কি বেশ কিছু লেখা জমে আছে, সামনে বের হবে। কাব্যগ্রন্থ একটা এসেছে, আচ্ছা, একটাই এসেছে, আরও সামনে আসবে। এই শুভকামনা। আর দর্শক, কথা বলছিলাম কবি ও কথা সাহিত্যিক হাসান জাকির ভাইয়ার সঙ্গে। আমরা তার সঙ্গে আরও নানান বিষয় নিয়ে কথা বলবো, তবে তার আগে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে। স্মৃতির পাতায় কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সব কিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো, সাদা কালো, সাদা কালো, সাদা কালো। সাদা কালো। চেনামু চেনামু জানা সুর, জানা সুর, জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো, সাদা কালো, সাদা কালো, সাদা কালো। দর্শক, ফিরে এলাম বিরতির পরে। কথা বলছিলাম কবি ও কথা সাহিত্যিক হাসান জাকির ভাইয়ের সঙ্গে। ভাইয়া, জি আপনার গ্রামের বাড়ি বরিশালে। জি বরিশালের বিশেষ কোনো স্মৃতি যেটা আপনাকে আন্দোলিত করে? অনেক স্মৃতি আছে, কটা বলবো। একটা বলুন। আমার শৈশবটা বরিশালে কেটেছে, আগেই বলেছি। কিন্তু হাই স্কুলে ওঠার পরে আমি ঢাকাতে, পার্মানেন্টলি ঢাকাতেই থাকা। তো যখন পরীক্ষা শেষ হতো, আমার সমবয়সী কাজিন আছে একজন, ও আর আমি একসাথে বাড়ি চলে যেতাম এবং পুরা 1 মাস বেড়াতাম। আচ্ছা। এবং ওই 1 মাস প্রচুর আনন্দ করতাম। এটা ছিল মানে ভীষণই তো আনন্দ। মানে সেখানে কি ছিল না, মানে আমার ওখানে আরেকটা মামা ছিল আমাদের সমবয়সী, 3 জনে এক হয়ে গেলে মানে তখন যা ঘটতো ওইটা নানাকে সামাল দিতে হতো অন্যভাবে। আচ্ছা, মানে অনেক বিভিন্ন রকম বিচারও চলে আসতো। আর এটা একটা ব্যাপার ছিল। আর মজার একটা ব্যাপার ছিল, আমার বড় মামা, উনি খুব রসিক মানুষ ছিলেন, পুলিশে চাকরি করতেন। ওনার 2টা শখ ছিল, খুব মানে মারাত্মক ধরনের একটা নেশার মতো ছিল। আচ্ছা, একটা হচ্ছে মাছ ধরা। সেই মাছ ধরা উনি কি করতেন, সন্ধ্যাবেলা ওনার নিজের বানানো কিছু চারা বানাতেন এবং ওইটা উনি নদীতে ফেলে যেতেন, অনেক দূর পর্যন্ত ফেলে আসতেন। তারপরে ঘন্টা দেড়েক পরে আমাকে এবং আমার কাজিনকে নিয়ে বলতেন চল বেরোয়। 2জন হাতে 2টা ব্যাগ ধরিয়ে দিতেন, আমরা সেই ব্যাগ নিয়ে ওনার পিছিয়ে পিছিয়ে যেতাম। তো উনি মাছ ধরতেন, বড় মাছ ছাড়া সব ছোটো মাছ ছেড়ে দিতেন। আমরা ওদেরগুলো ফেলছেন কেন, বলছে দেখ আমার সাথে চল। তো যেতাম, 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যেত, ওনার মাছ ধরার নেশা কাটতো না। আমরা দেখা যেত সেই যে মাছ উনি ধরতো ওগুলা ক্যারি করতে পারতাম না, এত যেটাকে বলে হ্যাঁ কাঁচা মাছের নেশা। হ্যাঁ, শেষে আমাদের পিড়াপিড়িতে উনি ফিরতেন। এটা একটা ছিল। তেমনি আরেকটা নেশা ছিল পাখি শিকারের নেশা। আচ্ছা, এয়ারগান নিয়ে যে বের হলে গ্রামের পর গ্রাম চলে যেতেন। ওই আমরা 2জন সঙ্গী, দেখা যায় 2জনের হাতেই মানে এত হইতো, মাছ পাখি থাকতো যে সেগুলা করতে পারতাম না। তো দেখা যেত পরিচিত বাড়িতে কিছু পাখি উনি দিয়ে দিতেন, আবার যেতেন। উনি জানতেন যে কোথায় গেলে কোন জায়গাটায় পাখি পাওয়া যাবে। তো এই সেখান থেকেও ফেরা আমাদের পিড়াপিড়িতে উনি ফিরে আসতেন। তো এই যে ব্যাপারগুলো ছিল, এইটা খুব এনজয় করতাম আমরা। যদিও কষ্ট হতো কিন্তু আমরা খুব এনজয় করতাম। এই জিনিসটা এখনও মনে পড়ে। মামা নেই, শেষের দিকে আর পাখি শিকার করতেন না, আমি নিজেই বারণ করতাম যেটা করো না। না সত্যি হাসান ভাইয়া, আপনার স্মৃতির কথা শুনতে শুনতে আমি নিজেই স্মৃতিকাতর হয়ে যাচ্ছি এবং এই স্মৃতিগুলো সত্যি প্রত্যেকটা মানুষকে আন্দোলিত করে। হ্যাঁ, স্মৃতি আসলে স্মৃতির ভিতরে বেঁচে থাকা। আমার মনে হয় যে এগুলো আমাদের, আমি এই যে উপন্যাসটা লিখেছি চোরকুঠুরি মানেই হচ্ছে স্মৃতির ঘর। এখানে আসলে আমাদের একটা জীবন, গোটা একটা জীবনকে আমরা ধরে রাখি। তার ভিতরে এরকম অনেক ঘটনা, অসংখ্য ঘটনা থাকে, সেটাই আসলে চোরকুঠুরিতে জমা থাকে। হাসান জাকির ভাই, এবার জানবো আপনার প্রিয় খাবার সম্পর্কে। মাছ ভাত, আমি পুরোপুরি মাছে ভাতে বাঙালি। একদম। আপনার প্রিয় পোশাক?
পাজামা পাঞ্জাবি, ইনফরমালি পাজামা পাঞ্জাবি, আর যদি ফর্মাল কোনো প্রোগ্রামে যাই সেখানে যা ম্যাচ করে সেটাই পরি। আচ্ছা, আপনার প্রিয় ব্যক্তি? বাবা। প্রিয় সাহিত্যিক? একজনের কথা বলা কঠিন, সে বললাম যে বিভূতিভূষণ থেকে শুরু করে একবারে হুমায়ুন আহমেদ পর্যন্ত অনেকের লেখা পড়েছি, বাইরেও অনেকের লেখা আমার খুব প্রিয় কিছু বই আছে, আমি ওগুলো একাধিকবার পড়েছি। তো কার লেখা বলবো, রবীন্দ্র নজরুল তো আছেনি। আচ্ছা, নির্দিষ্ট কারো আমি বলতে পারবো না, সবার লেখায় আমি পড়েছি, অনেকের লেখায় ভালো লাগছে, অনুপ্রাণিত হয়েছে। সবার লেখায় ব্যাপকভাবে ভালো? হ্যাঁ, সবার লেখায়। লেখালেখির জন্য নিশ্চয়ই আপনি অনেক পুরস্কার পেয়েছেন, সেটা লেখালেখির জন্য নিশ্চয়ই আপনি অনেক পুরস্কার পেয়েছেন, সেটা প্রাপ্তির পরে আপনার অনুভূতিটা কেমন? যে কোনো স্বীকৃতি আসলে আনন্দের, সেটা যেখান থেকে আসুক, আর নিজের সৃষ্টিকর্মের জন্য যদি প্রাপ্তি হয় সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তো আমার প্রথম পুরস্কারটা আমি পাই 2023-এ ভারত বাংলাদেশ মৈত্রী সংসদ একটা থেকে কথা সাহিত্যিক হিসাবে দেওয়া হয়। তারপরে যতটুকু মনে পড়ে মৃত্তিকা অ্যাওয়ার্ড, চারুলতা পুরস্কার, এটাও এসেছে। তবে যতই পুরস্কার যেটা বলি, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে পাঠকের ভালোবাসা। পাঠকের ভালোবাসায় একজন লেখককে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে, এটা আমি বিশ্বাস করি। হাসান জাকির ভাইয়া, আপনি কিছু সামাজিক কাজ করেন, এটা আমরা জেনেছি, সে সম্পর্কে কিছু? সামাজিক কাজ বলতে যেটা আমরা করি, আমাদের বন্ধুদের একটা গ্রুপ আছে, আমরা এককভাবে তো আসলে ওইভাবে হয় না, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন, যেমন শীতের সময় শীত বস্ত্র বিতরণ করি, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ তখন আমরা সবাই মিলে কাজ করি, যেমন করোনার সময় আমরা অসংখ্যবার করেছি। এই ধরনের কাজগুলো, বন্যা এই সময় আমরা কাজ করি, গত বন্যায়ও আমরা ফান্ডিং করেছি নিজেরা। তো এইগুলা আমরা মানে যৌথভাবে আমরা সবাই মিলে করি, ওইটা আবার দেখা যায় আমরা কয়েকজন মিলেই অর্গানাইজ করি, এই কাজটা করি। আরেকটা ইচ্ছা আছে আমার, যে আমার নিজ গ্রামের সাহিত্য সংস্কৃতির বিকাশের জন্য আমি কিছু কাজ করব। আমি জানি না কতটুকু পারবো, আমার খুব ইচ্ছা যে সেখানে আসলে মানুষ, আমি নিজে রিয়েলাইজ করেছি যে আসলে বিভিন্ন দিকে বিভিন্ন সেই তারা অনেক অগ্রসর, কিন্তু এই সাহিত্যের ব্যাপারে কেন যেন একটু আগ্রহ কম, এটা আমি একটু কাজ করতে চাই, এটা নিয়ে কিছু ইচ্ছা আছে। হাসান জাকির ভাইয়া, আপনার জীবনের অনেক প্রসঙ্গ সম্পর্কে আমরা জানলাম, শুনলাম। আপনি আপনার জীবনের অভিজ্ঞতা থেকে দর্শকদের কিছু বলতে চান? দর্শকদের জন্য এটাই বলবো যে এখনকার সময়ে দেখা যায় যে মোবাইলের প্রতি একটা আসক্তি বিভিন্ন এজের ভিতরে দেখা যায়। এটা শুধু যে আগে বলা হতো যে শিশুদের ভিতরে শুধু না, সব এজেই আমি দেখতে পাচ্ছি। এবং একটা দেখা যায় যে মোবাইল কন্টেন্ট ক্রিয়েট করতে পারলে মনে হয় যেন অনেক বড় কিছু, আমি এরকম অনেকেই দেখেছি। বাট আমার কাছে মনে হয় যে এখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। পাঠকদেরকে বলবো যে আপনারা আপনার শিশুকে বা আপনার সন্তানকে মোবাইল আসক্তি থেকে রক্ষা করুন, তাদের হাতে বই তুলে দিন, কারণ বই হচ্ছে সবচেয়ে বড় বন্ধু। হাসান জাকির ভাইয়া, শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং অনেক শুভেচ্ছা। আমি জানি আপনাকে ধন্যবাদ, এবং আপনার স্বরচিত অনেক কবিতা আছে, আপনার কণ্ঠে একটি কবিতা আবৃত্তি শুনব, তবে তার পূর্বে দর্শকদের কাছ থেকে বিদায় নিই। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম অত্যন্ত গুণী একজন মানুষ, কবি ও কথা সাহিত্যিক হাসান জাকির ভাইয়ের সঙ্গে, কিন্তু বেলা অনেক হয়ে গেল, সাদা কালো আজকের আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে। তবে দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নিজে রচিত একটি কবিতা, নোনা জলের ইতিহাস, এটা পাঠ করছি। এখনো বিষাদ মাখা রাত্রিরের ঘোর অন্ধকার কাটেনি এতটুকু, অগণন নক্ষত্র বিধির মৌন মেলা ভেঙে পৃথিবীর আলো ফোটেনি কোথাও, এখনো অনেকটা পথ বাকি। অনন্ত মহাকাল ছুঁয়ে পরিযায়ী ইচ্ছেগুলোর অপমৃত্যু ঘটছে অহর্নিশি। খুব গোপনে বুকের ভেতরে বসতি গেড়েছে পাহাড়ি শঙ্খচূড়, অথচ কি নিশ্চিন্ত বসবাস তার। প্রথিত গ্রন্থিতে নীলাভ ব্যথা লুকিয়ে
দায় মেটাতে চায় পরিত্যক্ত জীবনের। বসন্ত দিনগুলোর নির্বাসন হয়েছে সেই কবে, তবু তারই খোঁজে পোড়ামাটির গন্ধমাখা অস্ফুট বৃষ্টির ঘ্রাণে শরতের শেষ বিকেলে। অকস্মাৎ চমকটা কাটতেই চোখে পড়ে কেউ কাছে নেই। তখন নিঃসঙ্গ গাংচিল একাকী ফিরে চলে নীড়ে। বহমান নদীর গর্ভে বিবর্ণ পাথরে প্রাচীন শিলালিপি খুঁজতে গিয়ে শুনতে পায় নিবিড় নৈশব্দের বুক চিরে হাওয়ায় ভেসে আসা কান্নার গান। কে যেন পেছন থেকে বলে, পথের শেষে দাঁড়িয়ে কি খোঁজো তুমি? ওখানে প্রাগৈতিহাসিক মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। ঠিক তখনই চলমান ঘড়ির কাঁটাটা আর্তনাদ করে ওঠে, সময় শেষের ঘণ্টা বাজিয়ে যায়। সেদিন অবনমিত সত্তা আবিষ্কার করেছিল গূঢ় সত্যটা। স্বনির্মিত গণ্ডির ভেতরে নিজেকে আড়াল করে কোনো লাভ নেই। কবে কোন মৌন প্রহরে অলক্ষ্যে ভেসেছিল বেহিসেবি জীবন, শ্রাবণে প্লাবনে একাকার করে দিয়ে যখন হারিয়েছিল ভালোবাসাহীন বিজন পথের বাঁকে। সেই বিস্মৃত সত্তা আজ জেনে গেছে অভিশপ্ত বলয়ের সীমানা পেরিয়ে নির্মম মুহূর্তগুলো প্রতিশোধের নেশায় মাদল নৃত্যে মেতেছে। বিসর্জনের সমস্ত আয়োজন যখন শেষ, তাকে আটকায় সাধ্য কার? বুকের মধ্যে একটা পাথুরে নদী বয়ে যায় অবিরাম, পাহাড় জঙ্গল ছাড়িয়ে আরো দূরে পিপাসিত সমুদ্রের কাছে। শুধু কারো কারো বুকে জমে থাকে বিষণ্ণ হাহাকার, সকরুণ সুর। তখন মঞ্চস্থ হয় শোক সন্তপ্ত নাটকের শেষ পরিচ্ছেদ। চূর্ণ আয়নায় নিজের প্রতিবিম্ব খুঁজতে গিয়ে ফিরে তাকায় ইতিহাসের পোড়া পাতায়, যেখানে অন্ধকারের দেয়ালে আঁকা আছে তার প্রতিটি পদক্ষেপ হাসি কান্নার ইতিবৃত্ত। বিয়োগান্তক নাটকের সমস্ত দৃশ্যের পরিসমাপ্তি হলে কে মনে রাখে নির্বাক অক্ষিযুগল নোনা জলের ইতিহাস? পাখি উড়ে গেলে কেবল পড়ে থাকে শূন্য খেলাঘর। স্মৃতির পাতায় কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সবকে